আমি শরীফ ভাইকে দিয়ে পর্যায়ে শুরু করতে চাই। এবার সীমান্তের দিকে একটু দৃষ্টি দিতে চাই। সীমান্তে এক ধরনের কি বলবো উদ্বেগ উত্তেজনা কাজ করছে। দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হয়েছে, বিজিবি বিএসএফ, সেখানে পতাকা বৈঠকে খুব বেশি ফলপ্রসূ কোনো কিছু হয়নি। আমরা যে খবরগুলো আছে, বিজিবির যে প্রেস রিলিজ আজকে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে 10টি তারা পুশিনের ঘটনা বিভিন্ন সীমান্তে, এবং আরও যেসব তথ্য আছে যে অনেক বাংলাদেশি তারা বলছে যে তাদেরকে সেখানে জড়ো করে রাখা হয়েছে, তাদেরকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আমার প্রশ্ন যেটা, বা সবার প্রশ্ন যেটা, যে কোনো ধরনের দুই পক্ষ সরকারের কোনো আলোচনা ছাড়াই, কূটনৈতিক তৎপরতা ছাড়া রাত্রের বেলা কেন তাদেরকে পুশিনের চেষ্টা করা হয়, দিনে কেন নয়? ধন্যবাদ। তার সাথে আগের অংশের দুটো জায়গায় একটু আমি যুক্ত করে দিই। জি, প্রথমত ফয়সালের যে পরিচয়টা, খুনি ফয়সাল, সে ছাত্রলীগের নেতা ছিল এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রাজাকে ভাই স্পষ্ট করে বলেছেন, তাকে জামিন করানো হয়েছে, এই ধরনের একটা বক্তব্য আসছে এবং এর জন্য বিএনপির একজন আইনজীবীকে অভিযুক্ত করা হয়, যা রাজ্জাকে ভাই জিজ্ঞেস করেছেন এটি তার পেশাগত দায়িত্বের জায়গা থেকেও হতে পারে অথবা তিনি অন্য কোনো কারণও হতে পারে। আমি ধরে নিচ্ছি যে এটা পেশাগত জায়গা থেকে তিনি করেছেন। একই সাথে একটা প্রশ্ন করি, আওয়ামী লীগের শাহজাহান খান তিনি জেলে আছেন, বা আওয়ামী লীগের অনেক নেতারা জেলে আছেন। আচ্ছা, কালকে যদি শাহজাহান খান জামিন পেয়ে যান, গতকালকে যেমনিভাবে সেলিন হায়াত আইভী জামিন পেয়েছেন, তো আপনি কি তার বাড়িতে গিয়ে বসে থাকবেন? জামিন পাওয়ার ভেতর থেকে সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে আপনার যে অভিযোগ, সেই অভিযোগ কি আপনি প্রত্যাহার করে নিচ্ছেন? নিশ্চয়ই না। তাহলে ফয়সাল ছাত্রলীগের নেতা, একজন মানে চিহ্নিত অপরাধী, তাকে বিএনপির একজন নেতা জামিন করার সঙ্গে সঙ্গে আমি তাকে সাথে নিয়ে ঘুরবো, মোটরসাইকেলে বেড়াবো, তারপরে তাকে নিয়ে মিছিল করব, এর ভেতরে কি কোনো রহস্য নেই? আমি ফয়সালকে দেখলাম যে ওসমান হাদি বা তার বন্ধু বান্ধব যারা তাদের সাথে ঘুরছে, এটা আমরা প্রকাশ্যে দেখছি। গোপনে আর কেউ কারো সাথে অন্য কারোর সঙ্গে ছিল কিনা এটি কি আমি জানি না। তার অর্থ হচ্ছে যে এদের অনেকের এমন কতগুলো কাজ, যে কাজগুলো আমরা জানতাম না বা আমরা দেখিনি, কিন্তু আজকের যে প্রেক্ষাপট এবং হত্যাকাণ্ডের যে প্রেক্ষাপট, তার সাথে অনেকগুলো রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। বিএনপির একজন নেতা ফয়সালকে জামিনে মুক্ত করেছে কবে? ওসমান হাদির হত্যাকাণ্ডের বা গুলি করার আগের দিন বিকালবেলা না, তা অনেক আগে। তো বের করার সঙ্গে সঙ্গে আপনি তো বলছেন যে আওয়ামী লীগ মানে খারাপ, ছাত্রলীগ মানে খারাপ, ছাত্রলীগ দেখলে পেটাতে হবে। তাহলে ফয়সাল আপনার সাথে কিভাবে ঘুরে বেড়ায়, ফয়সাল আপনার সঙ্গে কেন ঘুরে, এই প্রশ্নটি আমরা কোথাও কোনো জায়গা থেকে করিনি। অর্থাৎ এদের মধ্যে সাদা এবং কালোর একটা অশুভ নেক্সাস যে ছিল, এটা অস্বীকার করা যাবে না। তবে আমরা এগুলো পরিষ্কার করে কখনো জানতে পারবো না। যদি জানতে পারতাম তাহলে এই হত্যাকাণ্ডের ভিত্তিটা আমাদের কাছে পরিষ্কার হতো। আমাদের রাজনীতিতে এই হত্যাকাণ্ডটিকে একটা বিভাজনের জায়গাটায় একটা বড় রকমের বিভাজন তৈরি করবে। আর মমতা ব্যানার্জি এই বক্তব্যের ভেতর থেকে সেখানেও সম্ভবত তরুণদের মধ্যে বলেন বা এই হাদির যে স্পিরিটটাকে যারা ওন করত, তাদের নিজের দিকে টানার কোনো উদ্দেশ্য ছিল কিনা, আছে কিনা আমরা জানি না। রাজাকি ভাই যথার্থ বলেছেন যে যখন এই খুনিকে বা সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করা হয়েছে, তখন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি ফেরত দিতে উদ্যোগ কেন নিলেন না? যখন তার সরকার অমিত শাহ বা বিজেপির দ্বারা চাপের মুখে পড়েছে, তখন আধা আধি বললেন, পুরোপুরি কিন্তু বললেন না। সীমান্তের যে ব্যাপারটা বলছেন, সীমান্তে ব্যবস্থাপনাটা এটা ট্র্যাডিশনাল যে রিলেশন, সেই রিলেশনের সাথে যায় না। এর সাথে রাজনীতি, ধর্ম, অনেক কিছু আপনি মেলাতে পারবেন না। যদি পারতেন তাহলে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতটা কিন্তু একই ধর্মের মানুষ, এবং আফগানিস্তানের যে সরকারটি বসেছে, তাদেরকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে সবথেকে বেশি সহযোগিতার অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই দেশটি হলো পাকিস্তান।
অথচ আজকে দুপক্ষ যেভাবে সংঘাত এবং সহিংসতায় জড়িয়ে পড়েছে, এর একটা বড় কারণ হচ্ছে সীমান্ত ব্যবস্থাপনা। আবার আপনি যদি দেখেন, তুরস্ক তার দেশের ধর্মের জায়গায় বিবেচনায় নিয়ে সে তার সীমান্ত কিন্তু আয়লান কুর্দিদের জন্য খুলে দেয়নি। তাহলে কি বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে কি একটি ঝামেলা বাংলাদেশের সাথে হতে পারে কি ভারতের দেখছেন? যে ভারত সীমান্তে যে আচরণগুলো করছে, সীমান্তকে ঘিরে যে আচরণগুলো করছে, তার মধ্যে তার একটা বড় ভাই সুলভ, প্রভু সুলভ মনোভাব তার আছে। এই যে রাতের বেলায় কেন এখানে নিয়ে আসা হচ্ছে, এর কারণটা আমরা জানি। তারা হয়তো ধারণা করে যে এই সময় আমাদের যে সীমান্ত রক্ষীরা তারা সম্ভবত ঘুমাচ্ছে, এই সুযোগে আমরা তাদেরকে এপার পুশব্যাক করে দিব। ঘুমাচ্ছে সম্ভবত এই ধারণাটি রাতের অন্ধকারে দেখা যায় না। কারণ আপনি দেখেছেন যে কিন্তু রাতেও তো বিজিবির টহল থাকে। আপনি তারা তো শামসুদ্দিন মানিকের কথা মনে আছে? রাতের বেলা কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সীমান্ত পার হওয়ার জন্য, ধরাও পড়েছিলেন যেখানে। তার অর্থ হলো এদের মধ্যে সম্ভবত এদের কাছে কতগুলো মেসেজ থাকে, যে মেসেজের উপরে ভিত্তি করে তারা এই কাজগুলো করে। শামসুদ্দিন মানিক সেখানে কিন্তু ঘুমিয়েছিল রাতের বেলায়, ধরা পড়েছে কিন্তু রাতের বেলায়। তিনি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন, সম্ভবত এই কারণে যে এই সময়টায় নিরাপত্তা ব্যবস্থাটা হয়তো একটু শিথিল থাকে, অথবা বিস্তীর্ণ যে এলাকাটা, সব জায়গাটা সেভাবে নিরাপত্তা থাকে না, সেই কারণে তারা রাতের বেলায় সেখানে জড়ো করছে এবং সুযোগ মতো পুশ করছে। একই সাথে এই প্রশ্নটাও আপনাকে আমি করি, আমার দেশ, আপনি কেন রাত 3টার সময় সীমান্ত অতিক্রম করতে যাই? আমি ভারতের এই আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে আমি অবশ্যই কথা বলবো, 1000 বার বলবো, যে ভারত আর তার সীমান্তের কোনো দিকে গুলি না ছুড়ে, এমনকি পাকিস্তানের সাথে তার যুদ্ধের সম্পর্ক যেখানে, সেখানেও সে এভাবে নির্বিচারে গুলি চালায় না, কেবলমাত্র বাংলাদেশ সীমান্তে সে নির্বিচারে গুলি চালায়। তার 1000 বার সমালোচনা করব। একই সাথে এই প্রশ্নটাও করব যে আপনি এই ঘটনা মেক্সিকো এবং আমেরিকার যে সীমান্ত, সেখানে যদি আমেরিকার সীমান্তে কেউ রাতের বেলায় প্রবেশ করার চেষ্টা করত, আমেরিকার সীমান্ত রক্ষীরা কি করতেন? আর আমরা কেন বারবার এই কাজটা করতে যাই? আমাদের আত্ম উপলব্ধিটা কবে তৈরি হবে? এই যে এটি যে একটা দেশের জন্য আত্মমর্যাদার জন্য খুবই হানিকর, এটিকে আমরা উপলব্ধি করব না? ভারতের সমালোচনাটা আমি করছি, কিন্তু আত্মসমালোচনা, ভারতের লোকজন যেন এটি না শুনলে খুশি হব। আমরা কেন সীমান্ত অতিক্রম করে, আমাদের সীমান্ত কি বন্ধ, সিল করে দিয়েছে? তাহলে রাতের বেলায় আমি কেন সেখানে যাচ্ছি? আর ভারত যে ওপারের যে চোরা চালানিরা তাদের পণ্য নিয়ে আসছে, তাদের কেউকে সে গ্রেপ্তার করছে না, ধরছে না, কেবল গুলি করছে আমার বুকে, আমার ভাইয়ের বুকে। কিন্তু এই প্রশ্নটাও আমার যেমনি তুলতে হবে, একই সাথে নিজের কাছে জিজ্ঞেসটা করতে হবে, আমাদের ভাই ব্রাদারের কাছে জিজ্ঞেস করতে হবে যে ভাই, তুমি কেন রাতের বেলায় কেবল সীমান্ত অতিক্রম করতে যাও? ডালমে কুসকালা হয়, শেষ করে দিব এই জায়গাটায়। সরকার অনেক জায়গায় দেখছি বিএনপির লোকজন বেশ এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, উদ্বিগ্ন। কিন্তু আপনি যখন রাস্তার রাজনীতি করবেন আর আপনি যখন পাওয়ারের রাজনীতি করবেন, দুটোর মধ্যে আপনার প্রতিক্রিয়ার অনেকগুলো ভিন্নতা আপনার থাকতে হবে। আজকে রাস্তায় যারা আছে তারা বিরোধী দল জামাত ইসলাম, তারা পার্লামেন্টে বলবে, তারা বাইতুল মোকাররমের সামনে বলবে, কিন্তু বিএনপির তো সুযোগ আছে, ভারতীয় যে হাই কমিশনার আছে তাকে ডেকে জিজ্ঞেস করা যে তুমি এই কাজগুলো, আচরণগুলো কেন করছো? আপনি গত 3 মাসের যে ঘটনাগুলো ঘটছে, আপনি কি একবারও দেখেছেন যে বিএনপি ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে এই ঘটনার প্রতিবাদ করেছে? তাহলে সে সোশ্যাল মিডিয়ায় এসে তার কর্মীরা, টেলিভিশনে এসে তার নেতারা, এটা এক ধরনের পপুলিস্ট পলিটিক্স। সে পাবলিক সেন্টিমেন্টকে ধরে সে টকশোতে এসে কথা বলছে, কিন্তু তার তো একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন, তার তো সরকার আছে, তারা তো চাইলে ডাকতে পারে, ডেকে জিজ্ঞেস করতে পারে এই আচরণটা তুমি কেন করছো। সেটি করছে না, তার মানে হলো আপনি সাপও মারতে চাইছেন, লাঠিও ভাঙতে চাইছেন। জি, রাজাকি ভাইয়ের কাছে আসতেছি। সাপ মারতে চাচ্ছে, লাঠি ভাঙতে চাচ্ছে না শরীফ ভাই। আরেকটি বিষয়, যেটি প্রতিটা বিষয় আজকে একটা জটিল এবং ঝামেলার বিষয়।
বুঝছেন আপনি? এই ঝামেলার জটটা খুলবেন আপনি। আমি তো খোলার কেউ না। আপনার কাছে আমি একটা কথা বলি, জানতে চাই। আপনি শুনেন, আমি একটা কথা শরীফ ভাই একটা কথা বলছিলেন যে কে কাকে বোঝাবে আর কি, আমি মানে সেটাই রাত্রে যারা যাচ্ছে এদিক থেকে তাদেরকে বোঝাবে বা ওদিক থেকে রাত্রে না। ইনফ্যাক্ট রাত্র আর দিন বলতে তো কিছু নাই। বর্ডার সিকিউরিটি ফোর্স যদি আপনি চিন্তা করেন, দেশের প্রহরী কিন্তু 24 ঘন্টা জাগনা থাকতে হবে, 24 ঘন্টা। এই জন্য তো রাত দিনের বিষয় না, ইনফ্যাক্ট নাই, অফিসিয়ালি নাই। এখন আপনি যদি ঘুমায় থাকেন সেটা অন্য কথা, আর আপনি জায়গা থাকলে যে খুব একটা কিছু করতে পারবেন তাও তো না। আমরা তো অতীত দেখছি এরকম। না, বিষয়টা হচ্ছে এখন তো দেখছি যে আমরা প্রতিহত করতে পারছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা ডিপ্লোম্যাটিক ফেইলিউর। আপনি যদি আসেন এখানে, আপনি বর্ডারে ক্রস করে আমাদের লোক মারা, গরু চুরির নামে হত্যা করা, সবটার জন্য তো আমার বিচার ব্যবস্থা আছে তো, ফ্ল্যাগ মিটিংয়ের সিস্টেম আছে। তার মানে এটা আলটিমেটলি আপনি সহজ ভাষায় বললে ডিপ্লোম্যাটিক ফেইলিউর। সেটা আমার যোগ্যতা বা অযোগ্যতা, আমাদের একটা ডিপ্লোম্যাটিক রং থিওরি আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটা আমরা দীর্ঘ 50-55 বছর যখন শুনে আসতেছি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমার কাছে মনে হয় না পৃথিবীতে এই কনসেপ্ট আছে। আপনি দেখেন, এই যে সকলের সাথে বন্ধুত্ব, এর অর্থ কি? সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয় মানেও বন্ধুত্ব। পৃথিবীতে সবার সাথে আপনার বন্ধুত্ব হবে? এই গ্লোবাল ভিলেজ, আজকের যে পলিটিক্স, তাতে আপনি কারোর সাথে বন্ধুত্ব হবে না। কেন হবে না? ইটস এ কোশ্চেন অফ ইন্টারেস্ট। আপনি আপনার দেশের স্বার্থ দেখতে হবে, কোনো সন্দেহ নাই। এটা তো কোনো শরীফ ভেতার স্বার্থ দেখে, আমি আমার স্বার্থ দেখি। কতটুক দেখবো না দেখবো, যতটুক নিলে আমার সাথে শরীফ ভাইয়ের বিবাদ না হয়, যতটুক শরীফ ভাই আমাকে দিলে পরে তার দেশের লোকজনের জন্য ক্ষতি না হয় বা লোকজন তার উপরে বিরূপ না হয়, এই জায়গাটায় আমরা সেট করতে পারি নাই আজকে পর্যন্ত, যে আমরা সেটেলটা কিভাবে করব। এই যে আপনি বলতেছেন যে বর্ডারে লোক জড়ো করতেছে বাংলাদেশের, আচ্ছা তার আগে আসি যে ভারতের সীমান্ত নিয়ে বাংলাদেশের লড়াই, বাংলাদেশের সাথেই ভারতের সীমান্ত নিয়ে লড়াই হবে, এটাই চূড়ান্ত। কেন হবে আমি বলি। উনি পাকিস্তানের বর্ডার বলছে, চায়নার বর্ডারও আছে, আর বাংলাদেশের বর্ডারটা কোথায়? তার পেটের মধ্যে। অর্থাৎ আপনি কল্পনা করেন, যদি ভারত আর বাংলাদেশের ম্যাপটা যদি আমরা একসাথে দেখেন, টোটালটা মিলে যদি একটা হিউম্যান বডি মানে কল্পনা করেন, দেখবেন বাংলাদেশ হলো এটা স্টোমাক। টোটালটা মিলে যদি একটা শার্ট কল্পনা করেন, বাংলাদেশ শার্টের পকেট। আপনি আমারে বলেন, কোনো স্টোমাকের ভিতরে যদি পয়জনাস কিছু হয়, তাহলে পুরো বডিটা কলাপস করে। সেজন্য তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। এটা যেমন তাদের কারণ, একইভাবে তাদেরও ভাবা উচিত যে বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই পয়জনাস হয়ে যায়, সেটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং বাংলাদেশের ভিতরটা এই বর্ডার ইস্যু নিয়ে হোক আর যেভাবেই হোক, যাতে পয়জনাস না হয়, এটা ভাইস ভার্সা দুইটা দেশের খেয়াল রাখা উচিত। এটা কি শুধুই আমি খেয়াল রাখবো? না, অত বড় একটা দেশ, তারও খেয়াল রাখা উচিত। এই কারণে বললাম, আবার যদি করেন বর্ডার ক্রস করে আমি পালাবো, ভারত যদি বর্ডার ক্রস করে পালাইতে চায়, সে পাকিস্তান ঢুকবে, সে চায়না ঢুকবে, সে নেপাল ঢুকবে। বাংলাদেশ যদি বর্ডার ক্রস করে ঢুকে, কোথায় ঢুকবে? শুধুই ভারত, আর এক পাশে পানি। এই তো সেই কারণে আপনি বাংলাদেশের বর্ডার নিয়ে খুব চিন্তিত। আমেরিকার পাশে মেক্সিকো থাকে, কানাডা থাকে, তাদের তো প্রবলেম হচ্ছে না। এই যে প্রবলেম হচ্ছে না কেন তাদের, অত বড় একটা পরাশক্তি থাকা সত্ত্বেও আমাদেরকে সেই জায়গাটা রিসার্চ করতে হবে। একইভাবে ভারতেরও গবেষণা করা দরকার যে আমেরিকার পাশে যদি কানাডা মেক্সিকো থাকতে পারে উইথ দেয়ার ফুল সার্বভৌমত্ব নিয়ে, একইভাবে আমার পেটের মধ্যে বাংলাদেশ থাকবে। বাংলাদেশে তাদের লালন পালন করা দরকার, যে এরা যাতে অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে, কারণ এইটা যদি পয়জনাস হয় আমার জন্য খুব ক্ষতিকর। সুতরাং ভারতের তো সবচেয়ে বেশি উচিত বাংলাদেশটাকে পাহারা দেওয়া। এবার আসেন বর্ডার থেকে যে লোক পাঠাবেন, CAA ওনারা বানাইছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে কাদেরকে পাঠাবেন? ভারতের নাগরিক নয় এবং অবৈধভাবে বসবাস করছেন বাংলাদেশি তো আর ভারতের নাগরিক না। ভারতের যিনি নাগরিক হয়ে গেছেন, হয়েই গেছেন, তার মানে এখন খুঁজে বের করতে হবে বাংলাদেশি ভারতের নাগরিক নয় এবং অবৈধভাবে বসবাস করতেছেন যে বাংলাদেশি, তাকে। এখন এই প্রশ্নটা আসলো কেন? এতদিন তো আসে নাই এত কঠিনভাবে। এই যে আসলো কেন, সেই জায়গাটা আপনাকে হাত দিতে হবে, সেই জায়গাটায় আপনাকে কাজ করতে হবে। আপনি এভাবে তো আটকাতে পারবেন না। যেমন সৌদি আরবে বলা হয়েছে যে চুরি করলে হাত কেটে দিবে, নারীর দিকে খারাপভাবে থাকলে চোখ তুলে দিবে। সৌদি আরবের মানুষের হাত আর চোখ সবই কিন্তু আছে। তার মানে হচ্ছে যে এই সিদ্ধান্তটা নিচ্ছি কেন?
ওনারা নিচ্ছেন কেন, সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে। এক, তারপর যদি উনি ডিসাইড করে ফেলেন এরকম যদি পাওয়া যায়, তাহলে তো ওনার সাথে কি আমি যুদ্ধ করব? কথার কথা বলছি। আপনি যদি ফ্ল্যাগ, এই যে গরুর ব্যবসায়ী হত্যা করতেছেন, এই ক্লাসটা কোনটা? আপনি দেখেন বর্ডার ক্রস করে যাওয়া এবং আসা, এবং ভারতের বর্ডারে, বাংলাদেশের সীমান্তের দিকে ওনার বর্ডারে যাদেরকে জড়ো করা হয়েছে তারা একদম নিম্ন প্রোফাইলের মানুষ। ওখানে নিশ্চয়ই এই আম্বানি পরিবারের কেউ নাই, ওখানে নিশ্চয়ই বড় ব্যবসায়ী সন্তান কেউ নাই, যেগুলো আছে পুয়ার ক্লাস। আবার এই গরু নিয়ে আমরা যাতায়াত যারা করে তারাও পুয়ার ক্লাস। এই ক্লাসটা নিয়ে কি আমরা শুধু রাজনৈতিক পণ্য বানাবো? মানে আলটিমেটলি তো আমরা রাজনীতি করতেছি, আলোচনাটা কিন্তু রাজনৈতিক। আলোচনাটা হাই কমিশনের ডাইকে আমি ধমক দিব, অথবা আলোচনাটা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হবে, কিন্তু ভিকটিম কারা? একদম লো প্রোফাইল। তাহলে এই যে লো প্রোফাইল, লো প্রোফাইলকে জড়ো করছেন, কিন্তু হাই প্রোফাইল যারা অপরাধী তাদেরকে তো আপনি, আমি সেটাই তো বলতেছি, লো প্রোফাইলকে আমরা ভিকটিম বানাইয়া হাই প্রোফাইলের লোক রাজনীতি করছি। কিন্তু লো প্রোফাইলের লোকগুলা ভিকটিম হচ্ছে কেন সেটাকে আমরা আদৌ ভাবছি? দেশকে ভালোবাসতে হইলে, দেশের জনগণকে ভালোবাসতে হলে এই সমস্ত ফ্ল্যাগ মিটিং নাই, প্রয়োজনে মিটিংয়ের পর মিটিং করতে হবে যে ভাই আমার লোকগুলা মারছো কেন। আর নয়তো এই যদি আমি কৈফিয়ত না নিতে পারি বা বুঝতে না পারি, ভাই তাহলে তো আমি দেখেন, রাজনীতি কোনো মজার জিনিস না। রাজনীতিকে যারা মজার জিনিস মনে করে নেন তাদের ব্যর্থতা সুনিশ্চিত। রাজনীতিকে যিনি মজার জিনিস মনে করবেন, যে আমি আয়েশের সাথে থাকবো, রাজকীয় আয় হবে, আমার চলাফেরার আগে গাড়ি ফ্ল্যাগ থাকবে, গাড়ি পুত করবে, এই সমস্ত, এইটা যদি ভাবেন, তার জন্য ভাই রাজনীতি না। রাজনীতি করতে হলে আপনার গ্লেজ নষ্ট হইতে হবে, রাজনীতি করতে হলে আপনার সিনা টান করে চলতে হবে, রাজনীতি করতে হলে আপনার দেশে যাদেরকে ভিকটিম বানানো হয় তাদেরকে আপনার রক্তের সম্পর্কের ছেলে মেয়ে মনে করতে হবে। তা না হলে ভাই এগুলো আপনার রাজনীতি করবেন এই পণ্য নিয়ে, এগুলো সব পণ্য। সুতরাং আমার কাছে পরিষ্কার কথা, ভারতের সাথে বারবার বসেন, কি চাই আমরা। কারণ আপনি যত বড় রাজনীতিবিদই হন না কেন, আপনার রাজনীতি দেশের লোকের জন্যে। গরু চোরও আপনার দেশের লোক, যে লোকটাকে পাঠাই দিতে চায় সেও আপনার দেশের লোক। আপনাকে ভাই বসতে হবে। কীভাবে বসবেন, কেমনে বসবেন, কি গবেষণা করবেন, ভাই এটার সাথে কোনো ছাড় নাই। আর যদি মনে করেন যে না ফ্ল্যাগ মিটিং হবে, শরীফ ভাই বলছে হাই কমিশনে ডাকবো, হ্যাঁ চলমান থাকবে, চলছে তো।